আপনারা শুনছেন কালো রাত 24। আমি ঈশিতা। আমার বয়স 20 বছর। আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ালেখা করছি। আমি পড়াশোনাতে অনেক ভালো। আমি পড়ালেখা শেষ করে ঘুমাতে ঘুমাতে রাত অনেক গভীর হয়ে যায়। তবে আমি যখন ঘুমাই আমার মনে হয় আমার ঘরে কেউ একজন আছে, যে কিনা আমার সাথেই ঘুমায় প্রতি রাতে। কারণ আমি যখন ঘুমাই আমার মনে হয় কেউ একজন আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। একদিন সকালে মার ডাকে আমার ঘুম ভেঙে যায়। মা বলছে, ঈশিতা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। এ কী অবস্থা তোর? তোর বিছানায় এত রক্ত এলো কোথা থেকে? আমি তাড়াহুড়া করে ঘুম থেকে লাফিয়ে উঠি। আমি আসলেই অবাক। আমার পুরো বিছানায় রক্তের দাগ লেগে আছে। তোর পায়জামাতেও তো রক্ত লেগে আছে। কি হয়েছে তোর বল তো? মা, বিশ্বাস করো, আমি বুঝতে পারছি না কি হয়েছে। আমি মনেও করতে পারছি না কি হয়েছে। আজই তুই আমার সাথে ডক্টরের কাছে যাবি। তোর কোনো রোগ হলো কিনা সেটা জানতে হবে। না না, তুমি চিন্তা করো না। আমার একটা ফ্রেন্ড আছে, ঋতু। ও এখন ডক্টর। আমি ভার্সিটি থেকে ফেরার সময় ওর সাথে দেখা করে আসবো। ঠিক আছে, তুই আজকে ইউনিভার্সিটি থেকে আসার সময় তোর বান্ধবীর সাথে দেখা করে আসিস। ঠিক আছে মা, তাই হবে। আমি এখন ঘুম থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হওয়ার জন্য। তবে আমার শরীরটা অনেক ব্যথা করছিল। কেন এমন হচ্ছিল কিছুই বুঝতে পারছিলাম না। রাতে তো একদম ঠিক ছিলাম। কি হলো রাতে আমার সাথে? আর এই রক্তই বা এলো কোথা থেকে? ফ্রেশ হয়ে আমি নাস্তা করে সোজা ইউনিভার্সিটিতে চলে যাই। ভার্সিটি শেষ করে আমি আমার বান্ধবীর ক্লিনিকে চলে যাই। আরে ঈশিতা, আয় আয়, এতদিন পরে আমার কথা মনে পড়লো তোর নাকি? আর বলিস না ঋতু, অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে রে। কি ঝামেলা? তুই আগে বস তো, এখন বল কি হয়েছে। আমি আমার বান্ধবী ঋতুকে সবটা খুলে বলি। সবটা শুনে ঋতু আমাকে তার প্রাইভেট রুমে নিয়ে যায় চেক করার জন্য যে আমার কি হয়েছে। ঋতু আমার সব কিছু চেক করে বলে, দোস্ত, এটা কি করে সম্ভব বলতো? তোর সাথে গতকাল রাতে সহবাস করা হয়েছে। আসলে তোর সাথে গতকাল প্রথমবার এসব করা হয়েছে, এই কারণে ব্লিডিং হয়েছে। কি? তোর মাথা ঠিক আছে? আমি তো এখনো বিয়েই করিনি। আর আমার ঘরে আমি ছাড়া অন্য কেউ আসেনি। ঘরটা ভেতর থেকে লাগানো ছিল। তাহলে আমার সাথে এসব কে করবে? তোর কোথাও ভুল হচ্ছে ঋতু। না না ঈশিতা, আমার কোথাও ভুল হচ্ছে না। আমি একজন ডক্টর। আমি এসব খুব ভালোভাবে বুঝতে পারি। আর যেটা তোর সাথে হয়েছে এটা আমি পরীক্ষা করে দেখেই বলছি। তবে দোস্ত, আমিও বুঝতে পারছি না। তুই একা থাকিস, তাহলে তোর সাথে এগুলো হলো কিভাবে? ঋতু, জানিস, আমি গভীর রাত পর্যন্ত পড়ালেখা করে যখন ঘুমাতে যাই আমার মনে হয় আমার পাশে কেউ একজন শুয়ে আছে। আমি এসব বিষয়ে এতদিন ভাবিনি, কারণ আমি মনে করতাম এগুলো আমার মনের ভুল। তুই তো জানিস রে ঋতু, আমি জিন ভূত এগুলো বিশ্বাস করি না। না না ঈশিতা, এগুলো বিশ্বাস করা দরকার। কারণ এই পৃথিবীতে জিন আছে। এটা তো কোরআন হাদিসেও বর্ণনা করা আছে, তাই না? ঈশিতা, তুই এক কাজ কর। তুই কোনো এক হুজুরের সাথে যোগাযোগ কর। কারণ ডক্টরি ভাষায় আমি তোকে বললে তুই কিছু বুঝতে পারবি না। আমি নিজেও এই বিষয়টা অনেক কনফিউজ। আমি ঋতুর থেকে বিদায় নিই তার ক্লিনিক থেকে। বাড়িতে ফিরে আসি। মাকে কি বলবো সেটা বুঝতে পারছিলাম না। এগুলো আমি কি করে মাকে বলবো? মা আমার কাছে জানতে চায়, কি হয়েছে গতকালের বিষয়ে কিছু কি জানলি তোর বান্ধবীর কাছে থেকে? হ্যাঁ মা, বলেছি। ঋতু বলেছে আমার শরীর নাকি অনেকটা দুর্বল, এই কারণে এমনটা হয়েছে। ভয় পাওয়ার কিছু নেই। ও আচ্ছা, আমি তো অনেক ভয় পেয়েছিলাম। মা, ঠিক আছে, তুই তোর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। আমি মাকে মিথ্যা বললাম, কারণ মার মুখের উপরে এসব কথা আমি কি করে বলি? মা শুধু শুধুই আমাকে সন্দেহ করবে। মা হয়তো ভাববে আমি রাতের বেলায় আমার বয়ফ্রেন্ডকে নিয়ে রুমে এসেছি, আর সেই বোধহয় আমার সাথে এসব করেছে। আর এটাই তো স্বাভাবিক, যে কোনো মানুষই এমনটা ভাববে। কারণ এত রাতে আমার রুমে কে আসবে? আর কি করে বা আসবে? আমি নিজেও তো জানি না আমার সাথে কি হয়েছিল গতকাল রাতে। তবে আমায় সবচেয়ে বেশি যে বিষয়টা ভাবাচ্ছে সেটা হচ্ছে আমার ঘর তো ভেতর থেকে লাগানো ছিল, আর আমার বাড়িটা হচ্ছে 4 তলায়। এত রাতে জানালা দিয়ে কেউ আসবে এটা কোনোভাবেই সম্ভব না। তাহলে আমার সাথে এসব কে করলো? আমার সাথে এটা কে করলো এটা আমাকে যে করেই হোক জানতেই হবে। আমি একটা পরিকল্পনা করি। আমি ভাবতে শুরু করি গতকাল রাতে আমার সাথে যা হয়েছে। আর সেটা যেই করে থাক না কেন, সে আজকে রাতেও অবশ্যই আমার কাছে আসবে। আর আজকে রাতে আমি ঘুমাবো না। আমি দেখার চেষ্টা করব আসলে কে। আমি না ঘুমিয়ে যাওয়ার জন্য একদম জেগে থাকবো। সেদিন রাতেও বাবা মা সবাই ঘুমিয়ে পড়ার পর আমি আমার ঘরের লাইটটা জ্বালিয়ে পড়াশোনা করছিলাম। পড়াশোনা শেষ করে রাত 2টা বাজে আমি আমার বিছানায় ঘরে পড়াশোনা শেষ করে রাত 2টা বাজে আমি আমার বিছানায় যাই ঘরের লাইটটা নিভিয়ে। আমি আমার চোখ দুটো বন্ধ করে ঘুমানোর নাটক করছিলাম, যেন মনে হচ্ছিল আমি ঘুমিয়ে আছি। হঠাৎ করে আমি অনুভব করলাম আমার ঘরের জানালাটা আস্তে আস্তেই উপরের দিকে উঠে গেল, আর ঘরে গরম বাতাস বইতে শুরু করলো। আমার চোখ বন্ধ ছিল, কিন্তু আমি সব অনুভব করতে পারছিলাম।
হঠাৎ করেই আমার পাশে, আমার কম্বলের নিচে কেউ একজন ঢুকে পড়ল। তার ঠান্ডা দুটি হাত আমাকে জড়িয়ে ধরল। আমি ভয়ে অনেক জোরে চিৎকার মারি। আমার চিৎকার শুনে বাবা মা আমার ঘরে চলে আসে আর দরজার বাইরে থেকে ডাকতে শুরু করে, "কি হয়েছে ঈশিতা? দরজা খোলো, কি হয়েছে?" আমি কোনোভাবে খাট থেকে নেমে এক দৌড়ে গিয়ে দরজাটা খুলে ফেলি। বাবা মা ঘরে প্রবেশ করে আর লাইটটা অন করে দেয় আর আমার কাছে জানতে চায় কি হয়েছে। আমি চোখ বন্ধ করেছিলাম। আমি এতটাই ভয় পেয়েছিলাম যে চোখ খোলার সাহস পাচ্ছিলাম না। বাবা মা আমাকে বলে, "চোখ খোলো, আমরা এসেছি, কি হয়েছে বলো আমাদের।" আমি অনেক সাহস জগিয়ে চোখ দুটো খুলি আর মাকে বলি, "মা, আমার খাটে আমার কম্বলের নিচে কেউ একজন আছে।" বাবা আমার খাটের কম্বলটা পুরোপুরি উঠিয়ে ফেলে, কিন্তু সেখানে কেউ নেই। বাবা ভালো করে চারিদিকটা দেখে, কিন্তু কেউ নেই। খাটের নিচে চেক করে বাবা, কিন্তু সেখানেও কেউ নেই। তবে আমি একটা বিষয় লক্ষ্য করি, রুমের জানালা দুটো খোলা। কিন্তু আমার খুব ভালো করে মনে আছে আমি পড়াশোনা শেষ করে জানালা লাগিয়ে ঘুমাতে গিয়েছিলাম। বাবা বলে, "কই, কোথাও তো নেই, হয়তো তুমি খারাপ কোনো স্বপ্ন দেখেছো।" কিন্তু আমি কি করে স্বপ্ন দেখতে পারি? আমি তো জেগেছিলাম। আমি তো অনুভব করতে পেরেছিলাম আমাকে দুটো হাত জড়িয়ে ধরেছে। কিন্তু আমি কি করে প্রমাণ করব যে কিছু একটা ছিল, যেটা এখন কিনা আমার রুমে নেই? আমাকে এত ভয় পেতে দেখে মা বলে, "আমি না হয় আজকে তোমার সাথেই ঘুমাই। ভয় পাওয়ার কোনো কারণ নেই সীতা, সব ঠিক আছে।" সেদিনের মতো মা আমার সাথে ঘুমায়। আমি কোনোভাবেই ঘুমাতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম না কি হয়ে গেল আমার সাথে। আমি তো খুব স্পষ্টভাবে অনুভব করতে পারলাম কিছু একটা আমাকে জড়িয়ে ধরেছে। সকালে আমার ঘুম ভাঙে আর আমি ইউনিভার্সিটিতে চলে যাই। ভার্সিটি থেকে আসার সময় আমি আমার বান্ধবীর ক্লিনিকে যাই ঋতুর সাথে দেখা করার জন্য। দোস্ত, আমার সাথে গতকাল রাতে আবার এরকম ঘটনা ঘটেছে। তুই বিশ্বাস কর, আমি অনুভব করেছি কিছু একটা আমাকে জড়িয়ে ধরেছে। তার হাত দুটো খুব ঠান্ডা ছিল। সবটা শুনে আমার বান্ধবী ঋতু বলে, "দেখ ঈশিতা, আমি কিছুই বুঝতে পারছি না তোর সাথে কি হচ্ছে। তুই এক কাজ কর, তুই বেশ কিছুদিন আমার সাথে আমার ফ্ল্যাটে থাকবি। আমি তো একাই থাকি, তুই থাকলে আমারও ভালো লাগবে। আর আমিও অনুভব করার চেষ্টা করব আসলে কি অদৃশ্য তোর সাথে দেখা করতে আসে। আর আমার বিশ্বাস তুই আঙ্কেল আন্টিকে বললে তারা মানা করবে না। আমি আজকেই বাবা মার সাথে কথা বলবো আর তোকে বিকেলবেলা ফোন দিয়ে জানাবো।" আমি ঋতুর থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসি। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি বাবা মাকে বলি। বাবা মা বেশ কিছুক্ষণ রাজি না হলেও পরে যখন আমি বলি যে ঋতুর ওখানে থাকলে আমার পড়াশোনাটা ভালো হবে, আমি পড়ায় মন দিতে পারবো, বাবা মা তখন আমাকে পারমিশন দেয়। বিকেলবেলা আমি ঋতুকে ফোন দিয়ে সবটা বলি। আর সন্ধ্যার আগেই বাবা গাড়িতে করে ঋতুর ফ্ল্যাটে আমাকে নামিয়ে দিয়ে আসে। "ঈশিতা, কি খাবি তুই বল? আজকে আর রান্না করবো না দুই বান্ধবী। ফুডপান্ডা থেকে কিছু একটা অর্ডার করে দিই।" "ঠিক আছে, তুই যেমনটা ভালো বুঝিস। তবে আজকে কিন্তু আমি কাচ্চি খাবো, কাচ্চি অর্ডার কর।" রাতের ডিনারটা আমার ফুডপান্ডা থেকে অর্ডার নিয়ে আসি। খাওয়া দাওয়ার পর 2 কাপ কফি বানিয়ে খাটের উপর বসে আড্ডা দেওয়ার জন্য। "আচ্ছা আচ্ছা ঋতু, তুই কখনো জিন দেখেছিস?" "না রে সীতা, আমি কখনো এসব দেখিনি, কিন্তু দাদা দিদের কাছে এসব গল্প শুনেছি অনেক। জানিস, আমার দাদু বলেছে আমাদের গ্রামে নাকি একটা মেয়ে ছিল যে আরেকটা জিনকে বিয়ে করেছিল এবং তাদের সংসার পর্যন্ত হয়েছিল।" "কি বলছিস রে? এটা কি আদৌ সম্ভব?" "হ্যাঁ সীতা, এটা আমি শুনেছি আমার দাদুর কাছে, কিন্তু এটা অনেক আগের ঘটনা, 1905 সালের ঘটনা।" "আচ্ছা ঋতু, তাহলে আমার সাথে যে আসে সেটাও কি জিন? সেটা জানার জন্যই তো তোকে আমার ফ্ল্যাটে নিয়ে এলাম। দেখাই যাক আজকে রাতে কিছু হয় কি না।" আড্ডা দিতে দিতে রাত অনেকটা বেড়ে গেল। তারপর আমরা দুজনে লাইট অফ করে খাটে ঘুমিয়ে পড়ি। আমি যখন গভীর ঘুমেছিলাম তখন আমি একটা স্বপ্ন দেখি। আমি ঋতুর ফ্ল্যাটে শুয়ে আছি আর আমার সামনে দাঁড়িয়ে আছে খুব সুন্দর দেখতে একটি পুরুষ। পুরুষটি মিশরের মানুষদের মতো সুন্দর পোশাক পরা। সেই পুরুষটি আমাকে বলছে, "আমার না খুব কষ্ট হচ্ছে, জানো, আমি আজকে রাতে ঘুমাতে পারবো না এটা ভেবে।" আমি তখন স্বপ্নের মাঝে সেই পুরুষের সাথে কথা বলতে শুরু করলাম। "কে আপনি? আর আপনি ঘুমাতে পারবেন না কেন?" তখন সে সুদর্শন পুরুষটি আমাকে বলে, "কি করে ঘুমাবো বলো? আজ তো তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারবো না, কারণ আজকে তোমাকে জড়িয়ে ধরে আছে তোমার বান্ধবী। হ্যাঁ, আমি চাইলে তার ভেতরে প্রবেশ করে তোমাকে জড়িয়ে ধরতে পারি, কিন্তু এটাতে আমি কোনো ফিল পাবো না আর আমার ঘুমও হবে না। তুমি জানো ঈশিতা, আমি গত 5 বছর ধরে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাই প্রতি রাতে, কিন্তু এই গত 5 বছরে আমি একবারও কোনো খারাপ সুযোগ নেওয়ার চেষ্টা করিনি। কিন্তু সেই দিন ওই বৃষ্টির রাতে আমার কী যে হলো, আমার অজান্তেই আমি তোমার সাথে সহবাস করলাম। তুমি এতটা ঘুমাচ্ছিলে যে তুমি কোনো আলাপই পাওনি। এটার জন্য আমি খুবই লজ্জিত। তুমি আমাকে মাফ করে দিও। তোমাকে প্রতি রাতে জড়িয়ে ধরে ঘুমাতে ঘুমাতে এটা আমার অভ্যাস হয়ে গেছে। তাই এখন তোমাকে জড়িয়ে না ধরে আমি ঘুমাতেই পারি না।
দয়া করে তুমি কালকে রাতেই তোমার বাড়িতে ফিরে যাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনো তোমার অনুমতি ছাড়া তোমার সাথে অন্য কিছু করব না। শুধু একটু তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো আমি। তুমি দয়া করে তোমার বাড়িতে ফিরে যাও প্লিজ। তুমি প্লিজ ফিরে যাও ঈশিতা, আমার কথা রাখো। তখনই আমার ঘুমটা ভেঙে যায় আর আমি লাফিয়ে উঠি ঘুম থেকে। ঘুম থেকে উঠে আমি হাঁপাচ্ছিলাম, আমার হার্টবিট বেড়ে গিয়েছে। আমাকে এভাবে লাফিয়ে উঠতে দেখে আমার বান্ধবীরও ঘুম ভেঙে যায়। ঋতু উঠে আমাকে বলে, কি হয়েছে ঈশিতা, এভাবে হাঁপাচ্ছিস কেন? আমি আমার বান্ধবীকে সবটা বলি স্বপ্নের বিষয়ে, আর সে সুদর্শন পুরুষটির বিষয়েও সব বলি। সবটা শুনে বলে, গত 5 বছর ধরে সে তোর সাথে ঘুমাচ্ছে আর তুই কোনো আলাপ পেলি না? ঈশিতা, এটা কোনো স্বপ্ন না, আসলে সে একটা জিন। এই কারণেই তোর স্বপ্নের মাঝে দেখা করতে এসেছে। কিন্তু সে কে আর কোথা থেকে এলো? আর গত 5 বছর ধরে সে তোর সাথে আছে। ঈশিতা, আমাদের যত দ্রুত সম্ভব জানতে হবে সে জিনটা আসলে কে। তাহলে এখন আমরা কি করব? কি করে জানবো সেই জিনটা আসলে কে? ঈশিতা, একটা কাজ করা যায়। শোন, আমি যে ক্লিনিকে জব করি সেখানে ডক্টর আজিম নামে একজন ব্যক্তি আছে। 5জন ডক্টরের মতো সাধারণ না তিনি, একটু অন্যরকম। অন্যরকম বলতে তুই কি বোঝাতে চাচ্ছিস? ঠিক বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বল তো। আসলে উনি ডক্টর হলেও অনেক ধার্মিক, তাই এসব বিষয়ে অনেক জ্ঞান আছে তার। তার সাথে কথা বলে দেখ, তাকে সবটা খুলে বল। তিনি কোনো না কোনো একটা উপায় বলে দেবেন অবশ্যই। আর তার উপরে তিনি আমার কলিগ, অন্য কাউকে বলবেন না বিষয়টা। আমার মনে হয় এটা বেটার অপশন হবে। সে হয়তো আমাদের সাহায্য করতে পারে। ঠিক আছে, তাহলে আমি কালকে ভার্সিটি থেকে সোজা তোর ক্লিনিকে চলে যাব। তুই তোর কলিগের সাথে কথা বলেই আগে সব ঠিক করে রাখিস। ঠিক আছে, তুই চিন্তা করিস না, চল এখন ঘুমিয়ে পড়তো, আমি আসি তো। আমরা ঘুমিয়ে পড়ি। আর পরের দিন সকালে আমি ভার্সিটিতে চলে যাই ঘুম থেকে উঠে, আর ঋতু চলে যায় তার ক্লিনিকে। ভার্সিটি শেষ করে আমি ঋতু আর তোর কলিগের সাথে দেখা করতে যাই। হ্যালো, আমি কি ভিতরে আসতে পারি? আরে সেটা তো চলেই এসেছিস, আয় আয়। মিট মাই কলিগ আজিম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ঈশিতা। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ঈশিতা, আসো আসো, তোমার একে নিয়েই কথা হচ্ছিল। ঋতু আমাকে সবটা খুলে বলেছে তোমার বিষয়ে। দেখো, সেটা আমাদের এই জগতে কিন্তু অদৃশ্য অনেক কিছুই আছে, বিশেষ করে জিন জাতি, যেটাকে না মানলে নয়। শোনো, অনেক ধরনের জিন আছে, অনেক রকমের জিন আছে, আবার তাদের ভিতরে অনেক জাতিরও জিন আছে এই পৃথিবীতে। তাই আমরা যদি জানতে চাই সেই জিনটি আসলে কে আর সে তোমার সাথে কেন আসছে, তাহলে আমাদের ঢাকার মিরপুরের মাজারে যেতে হবে। আসলে ঈশিতা, সেখানে আমাদের পরিচিত একজন বড় হাফেজ আছে, যার কাছে 10টা জিন আছে। দেখো ঈশিতা, আমরা মানুষ, আমরা চাইলে অদৃশ্য জগতের কারোর সাথে যোগাযোগ করতে পারবো না। তবে একটা জিন চাইলে আরেকটি জিনের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারবে। তাই আমাদের যত দ্রুত সম্ভব তার সাথে দেখা করে এই বিষয়টি নিয়ে কথা বলা দরকার। ঠিক আছে আজিম ভাইয়া, তাহলে আমরা কবে রওনা করছি? তুমি চাইলে আগামীকাল বিকেলেই আমরা সকলে রওনা হব সেই মাজারে। ঠিক আছে ভাইয়া, তাহলে সেই কথাই রইল। চল ঋতু, আমরা এখন বাড়িতে ফিরে যাই। আল্লাহ হাফেজ ভাইয়া, কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ। আর ঈশিতা, শোনো, একটু জানিও আমাকে। এই নাও, এটা তোমার কাছে রাখো তো। এটা কি ভাইয়া? এটা তো একটা বোতল পানি। এটা কোনো সাধারণ পানি না, এটা মক্কা শরীফের জমজম কূপের পানি। আজকে তুমি তোমার খাটের পাশে এই পানিটি ছিটিয়ে দিবে, তারপর বিসমিল্লা আল্লাহ আকবার আর রসুলের নাম নিয়ে ঘুমিয়ে পড়বে। আশা করি আজকে তোমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে আমরা আজকে আসি। ঠিক আছে, আল্লাহ হাফিজ, দেখে শুনে যেও। দিনের শেষে রাতের অন্ধকার নেমে এসে যতই রাত হচ্ছিল ততই আমার ভিতরে একটা অজানা ভয় নেমে আসছিল। আমি আজিম ভাইয়ের কথা মতো সেই বোতলের পানি কিছুটা আমার খাটের চারপাশে ছিটিয়ে দিই। তারপর ঋতুকে জড়িয়ে ধরে কোনোভাবে ঘুমানোর চেষ্টা করি। রাত যখন গভীর হয় তখন আমি ঘুমের মধ্যে ছিলাম। তখন আমি একটি খুব অদ্ভুত ধরনের স্বপ্ন দেখি। আমি দেখি সেদিন রাতে স্বপ্নে দেখা সেই জিনটি আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে অনেক চেষ্টা করছে আমার কাছে আসার, কিন্তু অদৃশ্য কোনো শক্তি তাকে আমার কাছে আসতে দিচ্ছে না। সে আমার দরজার সামনে দাঁড়িয়ে রাগে ফুঁসফুস করছে আর আমাকে বলছে, তুমি কাজটি মোটেও ঠিক করনি। আমি কেন তোমার কাছে আসতে পারছি না? তুমি কি করেছো বলো তো? আমি কেন বুঝতে পারছি না। আমি তো তোমার কোনো ক্ষতি করতে চাই না, আমি শুধু তোমাকে জড়িয়ে ধরে একটু ঘুমাতে চাই, কারণ আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা কি পাপ? নাকি আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারি না? ঈশিতা, তুমি কেন করছো আমার সাথে এমনটা? আমাকে কেন এতটা কষ্ট দিচ্ছ বলো তো? এটা বলে সে আবারও আমার কাছে আসার চেষ্টা করে, কিন্তু যখনই সে আমার খাটের সামনে আসে দূরে ছিটকে পড়ে যায়। আরেক পাশে কী হচ্ছে সেটা বুঝতে পারছি না। সে জিদে আমার দরজার সামনে দেয়ালটা অনেক জোরে ঘুষি মারতে শুরু করে। আমি দেখছিলাম তার হাত ফেটে রক্ত বের হচ্ছিল।
আমি স্বপ্নের মাঝে তাকে বলতে শুরু করি, এমনটা করবেন না, আপনার কষ্ট হবে, আপনার হাত কেটে রক্ত বের হচ্ছে দেখুন। তখন সে আমাকে বলে, তোমার সাথে ঘুমাতে না পারাটা আমাকে এর চেয়ে বেশি কষ্ট দেয়। এর ভিতরে চারপাশে ফজরের আজান দিতে শুরু করে, আর অদৃশ্য সে হয়ে যায় আমার চোখের সামনে থেকে। যাওয়ার আগে সে আমাকে বলে যায়, দয়া করে তুমি এমনটা করো না, তোমার কাছে আমাকে একটু আসতে দিও দয়া করে। তখনই আমার স্বপ্নটা ভেঙে যায়, আর আমি ঘুম থেকে উঠে খুব জোরে একটা চিৎকার দিই, এই ঈশিতা, কী হয়েছে তোর, বল তো আমাকে। কী রে, এভাবে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি নিয়ে আসিস, তোর জন্য এই পানিটা খাতো। এখন বল তো কী হয়েছে তোর। ঋতু, আজকেও না আমি একটা স্বপ্ন দেখেছি জানিস। আমি ঋতুকে স্বপ্নের বিষয়ে আমি ঋতুকে স্বপ্নের বিষয়ে সবটা বর্ণনা করে বলি। স্বপ্ন শুনে ঋতু আমাকে বলে, আরে ওটা তো একটা স্বপ্ন, ওটাকে নিয়ে এত কেন ভাবছিস তুই। এসব কথার মাঝে আমার চোখের সামনে নজরে গিয়ে পড়ে দরজার সামনের সেই দেয়ালটায় নজর যাওয়ার সাথে সাথে আরেকটা চিৎকার দিই, কি কি হলো আবার তোর। ঋতু, ঋতু ওই যে ওই দিকটায় দেখ। ঋতু যখন ওই পাঁচটায় তাকায় তখন তার পুরো শরীরের লোম একদম দাঁড়িয়ে যায়। এ কি, এটা কি করে সম্ভব। আসলে আমরা দুইজন দেখছিলাম আমাদের ওই দেয়ালে একেবারে একজন বারবার ঘুষি মেরেছে, এই কারণে দুই দিকটা কেটে রক্ত একদম চারিদিকটা ভরে গেছে। আমি বলেছিলাম না সেটা স্বপ্ন না, আসলেই ঘটেছে। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম এসব জিনিস দেখে। আচ্ছা ঈশিতা, তুই শান্ত হ, আজকে তো আমরা যাচ্ছি মাজারে, আমরা সব কিছু জানতে পারবো, চল আমার সাথে। আমরা বাসা থেকে বের হই, আজিম ভাইয়াকে কল করি। হ্যাঁ ঈশিতা, বলো কী হয়েছে। ভাইয়া, এখনই আমাদের মাজারে যেতে হবে। কিন্তু ঈশিতা, আমাদের তো কথা হয়েছিল আমরা বিকেলে যাব। না না ভাইয়া, অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে, আমাদের আর দেরি করা ঠিক হবে না, আমাদের এখনই যাওয়া উচিত। কি হয়েছে বলো তো। আমি ভাইয়াকে ফোনে সব কিছু খুলে বলি। স্বপ্ন শুনে ভাইয়া আমাকে বলে, ঠিক আছে, তুমি আর ঋতু আমার বাড়িতে চলে আসো, আমরা তাহলে এখান থেকেই রওনা করছি। ঠিক আছে ভাইয়া, আমি আর ঋতু এখনই আসছি। আমরা দুজনে আজিম ভাইয়ের বাসার সামনে যাই, সেখানে সকালের নাস্তা করে তারপর রওনা করি মাজারের উদ্দেশ্যে। মিরপুর আসতে আসতে আমাদের 2 ঘন্টার মতো সময় লেগে যায়। মাজারের সামনে এসে আমরা তিনজন দাঁড়াই। আজিম ভাই আমাদের বলে, তোমরা দুজনে এখানে দাঁড়াও, আমি ভিতরে গিয়ে আমার বন্ধুটাকে নিয়ে আসছি। আজিম ভাইয়া মাজারের ভিতরে চলে যায়। আমি আর হৃদয় সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছিলাম। কিছুক্ষণ পর আজিম ভাইয়া তার সাথে একজনকে নিয়ে আমাদের সামনে আসে, যার পরনে ছিল সাদা ধবধবে পাঞ্জাবি, মাথায় টুপি, সাদা দাড়ি। দেখে আমার আর বুঝতে বাকি রইল না, এই হচ্ছে আজিম ভাইয়ের বন্ধু সেই হাফেজ। সে আমাদেরকে একটি সালাম দিয়ে বলে, আমার নাম রাকিব। আমরা তার সালামের উত্তর দিয়ে আমাদের নামটাও তাকে বলি। রাকিব ভাই আমাদের বলে, আপনারা তিনজন আমার সাথে আসুন। আমরা তার সাথে হাঁটা শুরু করি। সে আমাদেরকে নিয়ে মাজারের ভিতরের একটি কক্ষে প্রবেশ করে। আমি কক্ষে প্রবেশ করে দেখি ঘরটা খুব সাজানো গোছানো, আর খুব সুন্দর মিষ্টি একটা আতরের ঘ্রাণ। রাকিব ভাই আমাদেরকে বলে, এই ঘরের ভিতরেই আমি আমার জিন সাথীদের সাথে কথা বলি, তাদের সাথে দেখা করি। আপনি এখন আমার সাথে যা ঘটেছে সব কিছু বলবেন। দেখুন ঈশিতা, আপনারা হয়তো আমাকে দেখতে পারছেন না, কিন্তু আমার সাথে এখানে আরও 10টি জিন দাঁড়িয়ে আছে, যারা বাতাসের সাথে অদৃশ্য হয়ে আছে। আপনি এখন যা বলবেন আমার সাথে তারাও খুব মনোযোগ দিয়ে শুনবে, আর তারা তাদের মতো করে চেষ্টা করবে আজকে রাতের ভিতরে সেই জিনটির বিষয়ে কিছু জানার। আর আগামীকাল সকালে আপনারা আবার এখানে আসবেন, আমি আপনাদেরকে সব কিছু খুলে বলবো তারা কী কী জেনেছে সেই জিনটির বিষয়ে। আমি রাকিব ভাইয়াকে সব কিছু খুলে বলতে শুরু করলাম, শুরু থেকে শেষ পর্যন্ত। সব কিছু শুনে রাকিব ভাইয়া খুব অদ্ভুত ধরনের একটা প্রশ্ন করলো আমাকে, কিছু মনে করো না ঈশিতা, আমি তোমার কাছে কিছু একটা জানতে চাই। জি রাকিব ভাইয়া, বলেন, কি জানতে চান আমার কাছে। তুমি বলছো না তোমার সাথে সহবাস করেছে, আমি জানতে চাই সে কি একা তোমার সাথে মিলিত হয়েছে, নাকি তার সাথে আরও কেউ ছিল। না না রাকিব ভাই, সে একাই ছিল, কিন্তু আপনি এই প্রশ্ন করছেন কেন। আসলে ঈশিতা, দল বেঁধে যদি কোনো জিন কোনো মানুষকে ধর্ষণ করে কিংবা তার সাথে সহবাস করে, তাহলে তার জীবনের ঝুঁকি আছে, তাদেরকে সে মেয়ের উপর থেকে সরানো অনেক কষ্টকর। কিন্তু কোনো জিন যদি একা একা তার সাথে সহবাস করে, তাহলে তাকে ধরে নিতে হবে সেই জিন আসলে সে মেয়েটিকে ভালোবাসে, আর সে জিন তার অজান্তেই ওই মেয়েটির সাথে সহবাস করেছে, যেমনটা তোমার সাথে হয়েছে। এর মানে আমরা ধরে নিতে পারি সেই জিনটি তোমার ক্ষতি করতে চায় না, সে তোমাকে অনেক ভালোবাসে, এই কারণেই তোমার সাথে সে দেখা করতে আসে, আর এতদিন যাবৎ তোমার সাথে ছিল। ঠিক আছে, আমাকে একটা রাত সময় দাও, আর কষ্ট করে আগামীকাল তোমরা তিনজন আবার এসো আমার কাছে। আমার জিন সাথীরা সব কিছু জেনে আমাকে জানাবে, আর আমি তোমাদের বলতে পারবো আসলে জিনটা কে,
আর কেনই বা তোমার সাথে সে থাকে? আমরা রাকিব ভাইয়ের থেকে বিদায় নিয়ে সেই মাজার থেকে বের হয়ে বাড়িতে ফিরে আসি। প্রতিদিনের মতো সেদিন বিকেলেও শেষ হয়ে রাত নেমে আসে। একটা অজানা ভয় আমার মনে বাসা বাঁধছে। একটি জিন আমাকে ভালোবাসে। আপনারা নিজেরা একটু অনুভব করে দেখুন, অদৃশ্য কেউ আপনাকে ভালোবাসে, আর প্রতি রাতে আপনার কাছে আসে সে। আপনার অজান্তে এসে আপনার শরীরকে স্পর্শ করে, আপনার সাথে সে সহবাস করে। ভাবতেই খুব ভয় লাগছে, তাই না? তাহলে আমার অবস্থাটা একবার বোঝার চেষ্টা করুন, কিভাবে এতগুলো রাত কাটাচ্ছি আমি। রাত নেমে এলেই মনের মাঝে ভয় নেমে আসে। যদি পারতাম সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিতে, তাহলে আমি প্রতি রাতে না ঘুমিয়ে পার করে দিতাম। কারণ ঘুমালে যদি সে আসে আমার শরীরের উপরে ঝাঁপিয়ে পড়ে। রাকিব ভাইয়া বলল সে আমার কোনো ক্ষতি করতে চায় না। তাহলে কেন সে আমার অনুমতি ছাড়া আমাকে সাথে এগুলো করলো? কী রে ঈশিতা, একা একা কী ভাবছিস? ঘুমাবি না? অনেক রাত হয়ে গেল তো। হ্যাঁ, ঘুমাতে হবে তো। চল ঋতু, ঘুমিয়ে পড়ি। 1 মিনিট, জমজমের পানির বোতলটা কোথায় রে ঋতু? পানির বোতলটা তো এই খাটের পাশেই ছিল। কোথায় বলতো? সকালে তো এখানেই রেখে গেলাম, এখন কোথায় যেতে পারে? ঘর তো আমরা লাগিয়ে গিয়েছিলাম। এমনটা নয় তো চোর এসে নিয়ে গেছে? আমি আর ঋতু মিলে 1 ঘন্টা যাবৎ আমাদের ফ্ল্যাটের প্রত্যেকটা কোনায় কোনায় সেই জমজমের পানির বোতলটা খুঁজি, কিন্তু অবাক করা বিষয় আমরা সেই বোতলটা কোথাও পাই না। যেন রাতারাতির ভিতরে সেই বোতলটা ঘর থেকে উধাও হয়ে গেল। ঋতু, এবার বলতো কি হবে? বলতো আমরা ওটা কিভাবে আটকাবো? ঈশিতা, ভয় পাস না তো, কিছু হবে না, আমি তো আছি। চল ঘুমিয়ে পড়ি। আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখবি তোর ঘুম চলে আসবে। ঋতু আমার মাথায় হাত বোলাতে শুরু করে। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। হঠাৎ হঠাৎ করে একটা সালামের শব্দে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আমার সামনে দুজন লম্বা ব্যক্তি দাঁড়িয়ে আছে, যাদের চেহারাটা ঠিক দেখা যাচ্ছে না। তাদের চেহারাগুলো কাপড় দিয়ে ঢাকা। সেই দুটি লম্বা অদ্ভুত ব্যক্তি আমাকে বলে, আপনাকে আমাদের সাথে আসতে হবে, আপনার জন্য মহারাজ অপেক্ষা করছে। আমি লাফিয়ে উঠে ঘুম থেকে উঠে বসি। শুরুতে ভেবেছিলাম এগুলো আমার স্বপ্ন, কিন্তু আমি মিনিটের মধ্যে বুঝতে পারি এগুলো আসলে বাস্তবে ঘটছে। আমি যখন ঋতুকে ডাকতে যাব তখন দেখি আমার পাশে কেউ নেই। আমি অনেক জোরে ঋতুর নাম ধরে চিৎকার করি, কিন্তু ঋতু পুরো ফ্ল্যাটে নেই। তখনই সেই দুইজন লম্বা ব্যক্তি আমাকে বলে, এটা হচ্ছে মায়ার দুনিয়া, এখানে আপনার বান্ধবী নেই। দয়া করে আপনি নিজে থেকে আমাদের সাথে আসুন, নয়তো আমাদের জোর করে আপনাকে নিয়ে যেতে হবে। কারা এরা? কেন এসেছে এখানে? আর কোথাকার মহারাজের কথা বলছে এরা? কি হচ্ছে আমার সাথে কিছুই বুঝতে পারছি না। তখনই সেই লম্বা দুটি অদ্ভুত লোক আমাকে এক ধমক দিয়ে বলে, কি হলো? উঠুন, খাট থেকে নামুন, আসুন আমাদের সাথে। আমি ভয় পেয়ে খাট থেকে নেমে দাঁড়াই আর তাদের সাথে হাঁটা শুরু করি। তারা আমাকে নিয়ে বাড়ির বাইরে চলে আসে। কোথায় যাচ্ছিল কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু যখন আমি বাড়ির ভেতর থেকে বাইরে আসছিলাম, তখন দারোয়ান বা অন্য কাউকেই আমি দেখতে পাইনি। এমনকি কেউ আমাকেও দেখতে পায়নি। আশেপাশের সব কিছুই চেনা, কিন্তু অচেনার মতো লাগছে। সবটাই যেন মায়ার একটি দুনিয়া। কোথায় নিয়ে যাচ্ছে তারা আমাকে? বাড়ির বাইরে আসার পর আমি সেই দুটি লম্বা মানুষটি আবার দেখতে পাই এবং তাদের সাথে হাঁটা শুরু করি। তবে আমার এলাকাটা অচেনা অচেনা লাগছিল। অচেনা লাগছে এই কারণে, কারণ রাতের বেলায় আমাদের এলাকার প্রত্যেকটি বাড়িতে একটি করে দারোয়ান থাকে। কিন্তু আমি আজকে রাতে মানুষ তো দূরের কথা, একটি কুকুরকেও দেখতে পাচ্ছিলাম না। তাই নিজের এলাকাটাই নিজের কাছে অচেনা মনে হচ্ছিল আমার। কিছুক্ষণ হাঁটার পর সেই দুটি ব্যক্তি আমাকে নিয়ে একটি বাস স্ট্যান্ডের সামনে এসে দাঁড়ায়। বাস স্ট্যান্ড দেখে আমি চিনতে পারি, কারণ এই বাস স্ট্যান্ড থেকে আমি প্রতিদিন সকালে আমার ভার্সিটিতে যাই। কিন্তু এখন বাজে রাত 2টা। এখান থেকে বাস স্ট্যান্ডে কোনো বাস আসার কথা না। তাহলে তারা আমাকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছে কেন? তাদেরকে জিজ্ঞাসা করব এত সাহস আমার হচ্ছিল না, কারণ আমি অনেকটা ভয় পেয়েছিলাম। বারবার মনে হচ্ছিল অনেক জোরে চিৎকার মারি আর মানুষদের কাছে সাহায্য চাই। কিন্তু কার কাছে সাহায্য চাইবো আমি? আমি তো কারো দেখাই পাইনি। আমার মনে হচ্ছিল এক দূর এগিয়ে এখান থেকে পালিয়ে যাই, কিন্তু আমার পা যেন এখান থেকে সরতে চাচ্ছিল না। এটা কি হচ্ছে আমার সাথে? আমি কিছুই বুঝতে পারছি না। আমি ভয়ে চুপচাপ তাদের সাথে বাস স্ট্যান্ডে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। 5 মিনিট পর আমাকে অবাক করে দিয়ে একটি বাস আমাদের স্ট্যান্ডে এসে দাঁড়ায়। তবে এ কি? বাসের ভিতরে কেউ নেই, শুধু বাস চালক আর একজন হেল্পার বাসের ভিতরে। তারাও দেখতে খুব অদ্ভুত, কারণ তাদের মুখগুলো কাপড় দিয়ে ঢাকা ছিল। আমার সাথে থাকা সেই ব্যক্তি দুটি আমাকে বলে, চলুন বাসে উঠে পড়ুন। আর ভয়ে ভয়ে তাদের সাথে বাসে উঠে পড়ি আমি। বাসটি এবার রাস্তা দিয়ে চলতে শুরু করে। আমি চারপাশে তাকিয়ে দেখি রোডটা পুরোপুরি ফাঁকা। দেখে মনে হচ্ছিল এই পৃথিবীতে আর কোনো মানুষ বেঁচে নেই।
কোনো মানুষ কিংবা কোনো কুকুর কোনোটারই আমি দেখা পাচ্ছিলাম না। কিন্তু এটা কি করে সম্ভব? ঢাকা শহর সারা রাত কোনো না কোনো মানুষ আশেপাশে থাকবে, এটাই তো হয়ে থাকে। রাস্তায় একটা হলেও গাড়ি চলাচল করবে, কারণ এটা ঢাকা। কিন্তু আমি কোনো কিছুর দেখা পাচ্ছিলাম না। এটা কি আমার স্বপ্ন, নাকি আসলেই আমার সাথে এসব ঘটছে? আমি লক্ষ্য করি বাসটি শহরের পথ ছেড়ে একটু গ্রামের পথে চলতে শুরু করলো। এটা দেখে আমার ভয় দ্বিগুণ হয়ে গেল। আমি ভাবছিলাম আমার সাথে খারাপ কিছু একটা ঘটবে না তো? বাসটি ১ ঘন্টার মতো চলার পর একটি স্থানে এসে থেমে গেল। আমি জানালা দিয়ে চারপাশে শুধু ধানক্ষেত আর ধানক্ষেত দেখতে পেলাম। আরেকটি নদী পাড়ে এসে বাস থেমে গেল। তখন আমার সাথে থাকা সেই দুটি ব্যক্তি আমাকে বলল, চলুন এবার বাস থেকে নামুন। আমি ভয়ে ভয়ে বাসের ভিতর থেকে বাইরে চলে আসি। আমি পিছনে ফিরে তাকিয়ে দেখি ওই বাসটি এখানে আর রাস্তার পাশে নেই, কারণ চারিপাশে ধানক্ষেত। কোথাও গাড়ি চালানোর কোনো রাস্তাই আমি দেখতে পেলাম না। তাহলে আমাদের গাড়িটা এখানে এলো কী করে? আমি ভয়ে ভয়ে কোনো কথা বলতে পারছিলাম না। তখন আমার সাথে থাকা সেই দুটি ব্যক্তি আমাকে বলে, আসুন আমাদের সাথে। আমি দেখি সেই দুটি ব্যক্তি ধানক্ষেতের ভেতর দিয়ে হাঁটা শুরু করলো। কোনো উপায় না থাকায় আমিও তাদের সাথে ধানক্ষেতের মাঝ দিয়ে হাঁটা শুরু করলাম। তখনই আমার কানে আমি শুনতে পেলাম বাসটি আবারও স্টার্ট নিয়েছে। ভাবছিলাম একটিবার পিছনে ফিরে দেখি বাসটা কি করে এখানে, কারণ এখানে আসতে তো কোনো রাস্তা নেই। সে আবার কী করে ফিরবে? আমি যখন পিছনে ফিরে তাকাই দেখতে যাব, তখনই সেই দুটি ব্যক্তি আমাকে বলে, দয়া করে আপনি পেছনে তাকাবেন না, তাহলে আপনি ভয় পেতে পারেন। তাদের কথা মতো আমি আর পেছনে ফিরে তাকানোর কোনো সাহস পাইনি। ধান ক্ষেতগুলো পাড়ি দেওয়ার পর অনেক দূরে আমি লক্ষ্য করি খুব সুন্দর করে সাজানো একটি রাজপ্রাসাদ দেখা যাচ্ছে চোখের সামনে। প্রাসাদের চারপাশে মশাদের আগুন জ্বলছিল। মশালের আগুন দিয়ে চারপাশটা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, অনেকটা আগেকার দিনের রাজপ্রাসাদের মতো সাজানো। কিন্তু এটা কি করে সম্ভব? এখনকার দিনের রাজা বাদশার প্রাসাদ বলতে তো তেমন কিছুই নেই। আর যেগুলো আছে সেগুলো জাদুঘর কিংবা মিউজিয়াম হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে। তাহলে এত সুন্দর প্রাসাদ কোথা থেকে এলো এখানে? এর মানে কি এখন এই পৃথিবীতে রাজা বাদশা আছে? সেই দুটি ব্যক্তি আমাকে নিয়ে প্রাসাদের সামনে দাঁড়ায়। আমি দেখি চারপাশে অনেক সৈনিক দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের সকলের মুখগুলো কাপড় দিয়ে ঢাকা। সেই দুজন ব্যক্তি আমাকে নিয়ে প্রাসাদের ভিতরে ঢুকে পড়ে, একটি কক্ষে নিয়ে যায়। সেই কক্ষে প্রবেশ করার পর আমি দেখতে পাই একটি খুব সুন্দর সিংহাসনের উপরে বসে আছে সেই স্বপ্নে দেখা জিনটা, যে কিনা আমার কাছে প্রতি রাতে আসতো। কিন্তু তার শরীরে এখন রাজাদের মতো পোশাক পরানো, মাথায় একটি রাজকীয় মুকুট। আমি হা করে তাকিয়ে থাকি এক দৃষ্টিতে তার দিকে। তখন সে তার সিংহাসন থেকে উঠে দাঁড়ায়, আর আমার সাথে থাকা সেই দুটি ব্যক্তির দিকে উদ্দেশ্য করে বলে, তোমাদের কাজ সম্পূর্ণ হলো, তোমরা এখন আসতে পারো। আমি ওর সাথে একান্তই কিছু কথা বলতে চাই। তারপর সেই জিনটি আমাকে বলতে শুরু করে, ভয় পেও না ঈশিতা, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা আমার দুনিয়া, আর আমি এখানকার রাজা। তুমি তো আমার বিষয়ে জানার সেই হাফেজের কাছে গিয়েছিলে, তাই ভাবলাম অন্য কারো মুখে শুনে তুমি কি করবে, তার চেয়ে বরং আমি তোমাকে পুরোপুরি বলি, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমার বিষয়ে সব কিছু জানা তোমার অধিকার আছে। শোনো ঈশিতা, আমি যদি একটা ইশারা করি, তাহলে আমার সাথীরা সে হাফেজের বন্ধুদের সাথে থাকা 10 দিনকে চোখের পলকেই হত্যা করবে। কিন্তু আমি এটা কোনো দিনও চাইব না। এটার কারণ একটাই, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি ঈশিতা। আমি তোমাকে কি করে প্রথমবার দেখলাম আর তোমাকে কেন এত ভালোবাসি, এই কথাগুলো এখন আমি তোমাকে বলবো না। তুমি আগামীকাল তোমার সেই হাফেজ বন্ধুর মুখ থেকে শুনে নিও। তোমাকে এখানে নিয়ে আসার দুটি কারণ। একটি কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম তুমি আমার বিষয়ে সব কিছু দেখে নিজের চোখে বিশ্বাস করো। আরেকটি কারণ হচ্ছে গত 5 বছর ধরে আমি তোমার সাথে তোমার ঘরে কাটাতাম। তাই আমি চাই অন্তত আজকের রাতটা তুমি আমার সাথে আমার দুনিয়ায় আমার ঘরে কাটাও। ভয় পাওয়ার কোনো দরকার নেই সীতা, তুমি যেমনটা ভাবছো আমার তেমনটা কোনো উদ্দেশ্য নেই। তোমাকে তো আমি সেদিন রাতে তোমার স্বপ্নে এসেও বলেছি, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে ঘুমাতে আমার অভ্যাস হয়ে গেছে। আমি শুধু তোমাকে জড়িয়ে ধরে একটি শান্তির ঘুম ঘুমাতে চাই। তোমার যখন সকালবেলা ঘুম ভাঙবে, তুমি তোমার দুনিয়ায় তোমার খাটে নিজেকে আবিষ্কার করবে। অনেক রাত হয়ে গেছে, চলো আগে আমরা খাওয়া দাওয়া করি, তারপর ঘুমাতে যাব। সেই জিন তার কথা শেষ করে আমার হাত ধরে সে কক্ষের বাইরে নিয়ে এলো। তারপর সে প্রাসাদের খাবারের কক্ষে আমাকে নিয়ে যায়। আমি দেখি কক্ষের ভেতরে অনেকগুলো দাসদাসী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের সকলের মুখগুলো কাপড় দিয়ে ঢাকা। তারা সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সেই জিনটি খাবারের টেবিলের একটি চেয়ারে আমাকে বসিয়ে দেয়, আর পাশের চেয়ারে সে নিজে বসে। আমি দেখতে পাচ্ছি টেবিলের উপরে অনেক ধরনের সুস্বাদু খাবার সাজানো, কিন্তু আমি কিছু খেতে পারছিলাম না।
তখন সেই জিনটি আমাকে বলে, কি হলো ঈশিতা, খাবার খাও, ভয় পেও না, এগুলো সব কিছুই হালাল খাবার। দাঁড়াও, আমি তোমাকে প্লেটে বেড়ে দিচ্ছি। তখন সেই জিনটি একটি খাবারের প্লেট হাতে নিল, আর কিছুটা পোলাও, কিছুটা মাংস আর নানান ধরনের কিছু মাছ ভাজা সবজি আমার প্লেটে তুলে দিল। আমি ভয়ে ভয়ে কিছুটা খাবার তুলে মুখে দিই। প্রথম কিছুটা খাওয়ার পর আমার মুখে এতটাই ভালো লাগে যে আমি প্লেটের সবগুলো খাবার নিমেষেই শেষ করে ফেলি। আমি এত সুস্বাদু খাবার এর আগে কখনো খাইনি। খাওয়া দাওয়া শেষ করার পর সেই জিনটি খাবারের কক্ষ থেকে আমাকে বের করে নিয়ে আসে। তারপর তার শোয়ার কক্ষে আমাকে নিয়ে যায়। আমি তার সাথে সেই কক্ষে প্রবেশ করার পর দেখি খুব সুন্দর করে রুমটি সাজানো। খুব দামি দামি জিনিস দিয়ে রুমটি সাজিয়ে রেখেছে। দেখে আমার বুঝতে বাকি রইল না এটা রাজাদের রুম। সে আমাকে বলল, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? চলো ঘুমাতে যাই। আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম, তার মুখের ওপর কোনো কথা বলতে পারছিলাম না। আমি সেই ঘরের পালঙ্কের উপরে শুয়ে পড়ি, একটি পাশে। কিছুক্ষণের ভিতরে সেও আমার পাশে এসে শুয়ে পড়ে। তারপর সে তার দুটি হাত আমার শরীরের দুদিকে দিয়ে জড়িয়ে ধরে আর আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। যখন আমাকে ধরেছিল আমার হার্টবিট বেড়ে গিয়েছিল। বুকের বাঁ পাশটা খুব ধুকভুক করছিল, কাঁপছিল। এটা যেন একটা অন্যরকম অনুভূতি, কিন্তু মনের ভিতরে একটা চাপা ভয় রয়ে গেল। আমি ঘুমিয়ে পড়লে আবার সে আমার সাথে অন্য কিছু করবে না তো? কিন্তু একটা বিষয়ে ভাবছিলাম, তার যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকতো তাহলে আমাকে এত সুন্দর করে অতিথি আপ্যায়ন করতো না। সে হয়তোই বা সত্যিই আমাকে ভালোবাসে। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম। আমার ঘুম ভাঙার আমার ঘুম ভাঙার পর আমি যা দেখি সেটা দেখে আমি পুরোপুরি অবাক হয়ে যাই। ঘুম থেকে উঠে দেখি কেউ একজন আমাকে জড়িয়ে ধরে আছে। আমি ভয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিই। ঠিক তখনই কেউ একজন চিৎকার দিয়ে ওঠে, ও আল্লাহ রে, গেলাম রে! আমি ঘুরে তাকিয়ে দেখি নিচে পড়ে আছে আমার বান্ধবী ঋতু। আমি বুঝতে পারি ভয়ে আমি আমার বান্ধবীকেই খাট থেকে ফেলে দিয়েছি। কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো গতকাল রাতে বাড়িতেই ছিলাম না। আমি ঘাট থেকে নেমে আমার বান্ধবীকে নিচ থেকে তুলি। সরি বান্ধবী। সে আমার কাছে জানতে চায় এই অদ্ভুত আচরণের কারণটা কি। আমি ঋতুকে সবটা খুলে বলি, গতকাল রাতে আমার সাথে যা যা হয়েছে। সব শুনে ঋতু আমাকে বলে, এটা কোনোভাবেই সম্ভব না, কারণ আমি রাতে অনেকবার ঘুম থেকে উঠেছি ওয়াশরুমে যাওয়ার জন্য, কিন্তু তোকে তো দেখলাম খাটে গভীর ঘুমে ঘুমিয়ে আছিস। তাহলে তুই কেন বলছিস তুই ঘরে ছিলি না? আর তোকে দুজন লোক সেই রাজার কাছে নিয়ে গিয়েছে, জিনটির কাছে নিয়ে গিয়েছে, আর তুই সেখানে রাত্রি যাপন করেছিস। আমি কিছুই বুঝতে পারছি না রে দোষ, কী হচ্ছে আমার সাথে? তোর এসব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, দিতে পারবে রাকিব ভাই। চল দোস্ত, আমরা এক্ষুনি মাজারের উদ্দেশ্যে রওনা করি। দাঁড়া, আমি এখনই আজিম ভাইয়াকে কল করে নিচ্ছি। ভাইয়া গাড়ি নিয়ে আমাদের রিসিভ করবেন। আমি ভাইয়াকে কল দিই। 10 মিনিট পর ভাইয়া আমাদের বাসার সামনে আসে আমাদের রিসিভ করতে। তারপর আমরা তারপর আমরা 3জন রওনা দিই মাজারের উদ্দেশ্যে। গাড়িতে বসেছিলাম, আমার মনে অনেক প্রশ্ন উদয় হচ্ছিল। গতকাল রাতে তো আমি তাকে দেখেছি, আমার ঘরে ঋতু নেই, আর সে লোক দুটো আমাকে ঘরের বাইরে রাজপ্রাসাদে নিয়ে গিয়েছিল। কিন্তু ঋতু তো বলছে আমি নাকি ঘরেই ছিলাম পুরো রাত। তাহলে সব কী করে হচ্ছে আমার সাথে? এই সকল কিছুর উত্তর আমাকে জানতে হবে। এগুলো ভাবতে ভাবতে গাড়িটা মাজারের ভিতরে চলে আসলো। গাড়ি থেকে নামতেই দেখতে পাই রাকিব ভাই আমাদের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। আমাদের দেখে সে বলল, আমি জানতাম তোমরা আসবে, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম, তোমরা আসো আমার সাথে। তারপর আমরা রাকিব ভাইয়ের সাথে তার রুমে প্রবেশ করি, আর রাকিব ভাই সব খুলে বলে। তার আগে আমি রাকিব ভাইকে সব খুলে বলতে যাব, তার আগে রাকিব ভাই আমাকে বলে, তোমাকে কিছু বলতে হবে না, জানি কি হয়েছে গতকাল রাতে তোমার সাথে। তুমি তো জানতে চাও এগুলো কি করে হলো। শোনো ঈশিতা, সেই দুটো জিন তোমাকে না, বরং তোমার ভেতরে যে আত্মা সেটিকে নিয়ে গিয়েছিল সেই রাজপ্রাসাদে। সেজন্য তোমার শরীরটা সেই ঘরেই ছিল। এই কারণে ঋতু দেখেছে তুমি পুরো রাত গভীর ঘুমেছিলে, আর ওইদিকে তুমি রাজবাড়িতে ছিলে। শোনো ঈশিতা, আমি আমার সতীদের মাধ্যমে জানতে পেরেছি সে আসলে কে, তার নাম কি, আর সে কোথা থেকে এসেছে। সে হচ্ছে 3 লাখ শক্তিশালী জিনদের রাজা। তার নাম হচ্ছে ইয়ামিন শেখ। একটা কথা সত্য যে সে যদি চাইতো তাহলে অনায়াসে আমার 10জন সাথীকে হত্যা করতে পারতো, কিন্তু সে এমনটা করেনি, কারণ সে চাচ্ছিল আমি তার বিষয়ে সব কিছু তোমাকে বলি। ঈশিতা, মহারাজ ইয়ামিন শেখ তোমাকে আসলে মন থেকেই ভালোবাসে। তোমার মনে আছে আজ থেকে 5 বছর আগে তুমি গ্রামের বাড়িতে তোমার মা বাবার সাথে ঘুরতে গিয়েছিলে, আর বিকেলবেলায় তোমার মামাতো বোনের সাথে সেই নদীর পাড়ে হাঁটতে গিয়েছিলে। তখন তোমার চোখে পড়েছিল নদীর মাঝ বরাবর খুব সুন্দর কিছু পদ্ম ফুল। তুমি সেই ফুলগুলো নিজের হাতে নিতে চেয়েছিলে। তখনই তোমার চোখে পড়েছিল ঘাটে একটি নৌকা।
আর নৌকার মাঝে একটি খুব সুন্দর পাঞ্জাবি পরা লোক বসে আসে। তুমি ভেবেছিলে সেটা হয়তোবা একটি মাঝি, তাই তুমি তার কাছে অনুরোধ করেছিলে যেন সে তোমাকে মাঝ নদীতে নিয়ে যায়, সে পদ্ম ফুলগুলো উদ্ধার করতে সাহায্য করে। অবাক করার বিষয় ছিল মহারাজ ইয়ামিন শেখ, সে মানুষরূপে সেই গ্রামে গিয়েছিল, কারণ সেই গ্রামের বড় মাদ্রাসার প্রধান শিক্ষক তার খুব কাছের বন্ধু। সে ওই শিক্ষকের সাথে দেখা করতে গিয়েছিল, আর সেই শিক্ষকের কাছ থেকে কোরআন শিক্ষা দিয়ে শিখছিল। সে খুবই ইমানদার একজন জিন রাজা। সে তোমাকে প্রথমবার দেখেই তোমার প্রেমে পড়ে গিয়েছিল। সে তোমাকে নিয়ে মাঝ নদীতে গিয়ে পদ্মফুল ওঠাতে তোমাকে সাহায্য করেছিল। বিনিময়ে তুমি তাকে 20টা টাকা উপহার দিয়েছিলে, মনে আছে? আমি বলি, হ্যাঁ, মনে আছে। কিন্তু তাকে তো দেখে খুব সাধারণ মানুষের মতো মনে হচ্ছিল। আমি তো কোনোভাবে ধারণাও করতে পারিনি সে একটি জিন ছিল। সেদিনের পর থেকে সে তোমার পিছনে লাগে আর তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখা শুরু করে। সেটা তার সাথীদের মাধ্যমে খুব সহজেই তোমার বাড়ির ঠিকানা উদ্ধার করে। সে শুরুতে তোমার বাড়ির বাইরে জানালা দিয়ে তোমাকে দেখত, কিন্তু সে তোমাকে এতটাই ভালোবাসতো যে দূর থেকে দেখে তার মন ভরতো না। আস্তে আস্তে সে তোমার কাছে আসতে শুরু করে। আরেকদিন রাতে সে সাহস করে তোমার খাটে তোমার পাশে ঘুমিয়ে পড়ে। এমনইভাবে এসে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে শুরু করে প্রতি রাতে। তুমি গভীর ঘুমে থাকার কারণে এগুলো কোনোভাবেই বুঝতে পারতে না। এমনইভাবে একদিন রাতে খুব জোরে বৃষ্টি হচ্ছিল। দেখো ঈশিতা, একটা কথা আমাদের মানতে হবে, মানুষ হোক কিংবা জিন, সকলের ভিতরেই উপরওয়ালা যৌবন চাহিদা দিয়ে রেখেছে। এই কারণে সে না চাইতেও সেদিন তোমার সাথে সহবাস করেছিল। আর ঠিক তারপরেই তোমার মা তোমার বিছানায় রক্ত দেখে তোমাকে বিষয়টা জানিয়েছিল। আর আস্তে আস্তে তুমি সেই জিনটার সম্পর্কে আরও খোঁজখবর নিয়ে ফেলেছ। তুমি কি জানো, গতকাল রাতে আমার 10জন জিনের সাথে তার খুব শক্তিশালী 2জন জিন আমার কাছে এসেছিল। সেফটি হুঁশিয়ার বার্তা আমাকে দিয়ে গেছে। আরেকটি কথা তোমাকে জানাতে বলেছে, এটা তোমার জানা খুব দরকার। আমি রাকিব ভাইয়াকে বলি, কি কথা রাকিব ভাইয়া? বলেন, আমাকে কি জানাতে বলেছে সে? রাকিব ভাইয়া চুপ কেন, বলেন, কি আমাকে বলতে বলেছে সে? সে তার লোকদের মাধ্যমে আমাকে জানিয়েছে আমি যদি তোমার কোনো সাহায্য করি কিংবা তোমার আর তার মাঝে আসার চেষ্টা করি, তাহলে সে দ্বিতীয়বার এই দুঃসাহস মেনে নেবে না, আমাকে উপযুক্ত শাস্তি দেবে সে। তাই আমার জন্য ভালো আমি যেন তোমাদের মাঝে না আসি। দেখো ঈশিতা, আমি আর তোমার কোনো ধরনের সাহায্য করতে পারবো না, কিন্তু তুমি একটি জায়গায় গেলে এই বিষয়ে অনেক সাহায্য পাবে। আপনি কোথায় যেতে বলছেন আমাকে? আর আপনি যে এটা পারেননি সেটা অন্য কেউ কী করে পারবে? সে তো অনেকগুলো জিনের রাজা, তার বিরুদ্ধে কি কোনো হাফেজ বা আলেম যেতে পারে বলো? শোনো ঈশিতা, একজন হাফেজ আছে যে কিনা তোমাকে সাহায্য করতে পারে, আর মহারাজ ইয়ামিনও তার বিরুদ্ধে যাবে না। যেখান থেকে এই গল্প শুরু হয়েছে সেখানেই শেষ হবে। তোমাকে যেতে হবে তোমার দাদার বাড়ির গ্রামে, আর সেখানকার বড় মাদ্রাসার প্রধান শিক্ষকের সাথে তোমার দেখা করতে হবে। এই কাজ তোমাকে একাই করতে হবে, তোমার সাথে আজিম কিংবা ঋতু কেউ যাবে না। সব থেকে ভালো হয় তুমি যদি আগামীকাল সকালেই তোমার গ্রামের উদ্দেশ্যে রওনা করতে পারো। কিন্তু আমি এটা বলতে পারি, সে তোমার কোনো ক্ষতি চায় না, তোমাকে পাগলের মতো ভালোবাসে। ঠিক আছে রাকিব ভাইয়া, আমি কালই যাব আমাদের গ্রামে। আমি জানি সে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এটা কি করে সম্ভব? আমরা মানুষ আর সে জিন। কিন্তু রাকিব ভাইয়া, একটা কথা, আমি অনেকটা দুর্বল হয়ে গিয়েছি তার প্রতি। আমি আমার গ্রামের সেই মাদ্রাসায় যাব আর সেখানকার ইমামের সাথে দেখা করব, কিন্তু আমি মহারাজ ইয়ামিনকে আমার পিছু ছাড়াবো এই কারণে না। আমি জানতে চাই সে আসলেই সারা জীবন আমার সাথে থাকতে চায় কি না। কিন্তু রাকিব ভাই, আমি একটা কথা কোনোভাবে বুঝতে পারছি না। আপনি তার বিরুদ্ধে যেতে চাচ্ছেন না, কিন্তু আপনি বলছেন ওই হাফেজ সাহেব। কে সে কে সেই হাফেজ? আর কেনই বা সে তার বিরুদ্ধে যাবে? আসলে ঈশিতা, সেখানকার ওই প্রধান হাফেজ হচ্ছে তার ওস্তাদ। একটা সময় মহারাজ ইয়ামিন সে মাদ্রাসায় পড়ালেখা করতো মানুষরূপে। আর একটা কথা কি জানো, তোমাদের দাদাবাড়ির সকলে মহারাজ ইয়ামিনকে চেনে, কিন্তু কেউ জানে না সে একটি জিন। সবাই জানে সে এতিম আর ছোট থেকে এই মাদ্রাসায় পড়ালেখা করে। আর সবথেকে মজার বিষয় এটাই যে তোমার দাদা, চাচা সকলেই তাকে চেনে, কারণ যখন মহারাজ ইয়ামিন মানুষরূপে সেই গ্রামে ছিল, অনেকবার মাদ্রাসা প্রধান শিক্ষকের সাথে তোমার দাদার সাথে মিলাদ মাহফিলে গিয়েছিল। তোমার দাদার বাড়ির সকলে তাকে চেনে, কিন্তু সে গ্রামের সকলেই জানে না ইয়ামিন এখন আর মাদ্রাসায় নেই। সে পড়াশোনা শেষ করে অন্য একটি গ্রামে রয়েছে বড় মাদ্রাসার শিক্ষক হয়ে। মাঝে মাঝে মহারাজ ইয়ামিনের সাথে মানুষরূপে দেখা করতে আসে তার গ্রামে। তেমনইভাবে তোমার সাথে দেখা হয়েছিল। শুধু ওই গ্রামের মাদ্রাসার প্রধান শিক্ষকই জানে ইয়ামিন একটি জিন, আর প্রধান শিক্ষকের সাথে রাজা ইয়ামিনের খুব ভালো সম্পর্ক। মহারাজ ইয়ামিন তার ওস্তাদকে বাবার মতো করে দেখেন। তাই বলছি, সে আর যাই হোক, সে হাফিজের বিরুদ্ধে যাবে না। এখন একমাত্র সেই তোমাকে সাহায্য করতে পারে।
ঠিক আছে রাকিব ভাই, তাহলে আজকে আমরা আসি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। ভালো থাকবেন আপনি। আমি আগামীকালই যাব আমাদের গ্রামে। ঠিক আছে, তুমিও নিজের খেয়াল রেখো। আর তোমার কাছ থেকে তো সাহায্য করতে পারলাম না, তাই দূর থেকে চেষ্টা করব তোমাকে সাহায্য করার জন্য।